আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। পরিমণি ও রাজের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফির মামলা বনানী থানায় হস্তান্তর করেছে র্যাব। রিমান্ড চেয়ে নেওয়া হচ্ছে আদালতে। করোনা একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যু, আক্রান্তদের 98% ডেল্টা ভ্যারিয়েন্টে। রাজধানী হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। পিছিয়ে গণটিকা কার্যক্রম 14 অগস্ট শুরু, কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভিড়, শিল্প কারখানা খোলা রেখে লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি। ক্রীড়া ও সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া দেন শেখ কামাল, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর মতো সাদামাটা জীবনধারায় দেশ পরিচালনার প্রত্যয়। এবারে জানাতে চাই পুরো খবর। আর শুরুতেই থাকছে চিত্রনায়িকা পরিমণি প্রসঙ্গ। চিত্রনায়িকা পরিমণি, প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আটক 4 জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছে র্যাব। বিকেলে র্যাব হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে মামলার তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গ্রেপ্তার অন্য 2 জন হলেন পরিমণি সহযোগী আশরাফুল ইসলাম দীপু, সবুজ আলী। এরই মধ্যে পরিমণি, রাজ সহ 4 জনকেই বনানী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরিমণি ও রাজ সহ 4 জনকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে নিয়ে যাচ্ছে। বিস্তারিত ডেনি ট্রংয়ের রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে, আমরা পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরবো। এবারে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। এদিকে আলোচিত মডেল মাহবুব পিয়াসার প্রধান সমন্বয়ক মিশু হাসান ও তার সহযোগী মাসুদুল ইসলাম জিসানের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পৃথক 3 মামলায় মিশু 9 দিন ও 3 মামলায় জিসানের 7 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। আটককৃত 2 জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ভাটারা থানা পুলিশ। মিশুকে পুলিশ 40 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে বিচারক পর্নোগ্রাফি ও অস্ত্র মামলা ও মাদক মামলায় 9 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে জিসানের 3 মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবারে করোনা, টিকাদান ও লকডাউন প্রসঙ্গ। করোনায় দেশে একদিনে রেকর্ড, আরও 264 জনের মৃত্যু হয়েছে। মহামারী শুরু হওয়ার পর একদিনে করোনায় এটাই সবচেয়ে বেশি মৃত্যু। এর আগে দেশে একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল 27 জুলাই, 258 জন। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত এবং রোগী শনাক্তের হার আগের দিনের চেয়ে কমেছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 12,744 জন। গত 24 ঘন্টায় 46,995 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 27.12%। আগের দিন 241 জনের মৃত্যু হয় আর নতুন রোগী শনাক্ত হয় 13,817 জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল 27.91%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 13,22,654 জন আর মারা গেছে 21,902 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 87 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে মারা গেছে 56 জন, খুলনা বিভাগে 35 জন এবং রাজশাহী বিভাগে 19 জন। এছাড়া সিলেট বিভাগে মারা গেছে 23 জন, রংপুরে 18 জন, বরিশালে 16 জন এবং ময়মনসিংহ বিভাগে 10 জন। দেশে কোভিড-19 আক্রান্তদের 98% বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত বলে জানিয়েছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাক্তার মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে করোনার জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশের সময় তিনি এই তথ্য জানান। চলতি বছরের 29 জুন থেকে 30 জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত 300 রোগীর উপরে গবেষণা পরিচালিত হয়। উপাচার্য বলেন, গবেষণায় দেশের সব বিভাগের রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং করা হয়। আমাদের গত 1 মাসের 300 স্যাম্পল এর জেনোম সিকোয়েন্সিংয়ে দেখা যায় মোট সংক্রমণের প্রায় 98% আমরা পেয়েছি ইন্ডিয়ান বা ডেল্টা ভেরিয়েন্ট। এর মধ্যে 1% আছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এবং আর আমাদের গবেষণায় প্রথম 15 দিনে এই সংখ্যা ছিল 3%, যেটা আমরা পরে 1% পেলাম। প্রথম 15 দিনে এটা 3% ছিল আফ্রিকান ভেরিয়েন্টটা।
ঢাকার বাইরে থেকে রোগী আসায় রাজধানীর হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে করোনা রোগীর চাপ। অধিকাংশ করোনা হাসপাতালেই আইসিইউ সহ খালি নেই সাধারণ শয্যা। রোগী ভর্তির জন্য স্বজনদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে হাসপাতালের করিডরে। আইসিইউর সন্ধানে স্বজনরা ছুটছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। করোনা সংক্রমণ বাড়ায় রোগীর চাপে দেশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ। আরও তথ্য রাকিব হাসানের। হাজেরা বেগম প্রতিনিয়তই নেমে যাচ্ছে তার অক্সিজেন লেভেল। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য নোয়াখালী থেকে তিনি পাড়ি জমিয়েছেন ঢাকায়। গতকাল করোনা টেস্ট দিয়েছি, করোনা পজিটিভ আসছে। এখন অ্যাডমিট দিয়েছেন ওনারা, কিন্তু এখন সিটের জন্য অপেক্ষা করছি, সিট ফাঁকা নেই। একই অবস্থা জামিলা খাতুনের। 60 বছর বয়সী এই নারীর অক্সিজেন লেভেল নেমে এসেছে 50-এর কোটায়। শ্বাসকষ্ট আর যে সিচুয়েশনটা মাপছে এটা বলে 90-এর উপরে থাকার প্রয়োজন, মানে ওইটা মানে 50 থেকে 60-এর ভিতরে আছে। আইসিইউ নয়, সাধারণ বেডের আশায় সকাল থেকেই তারা অপেক্ষা করছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করিডোরে। তাদের মতো এমন আরও অনেকেই প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী নিয়ে আসছেন রাজধানীর হাসপাতালগুলোতে। নোয়াখালীর ছিল নেগেটিভ, এখানে 4 দিন পরে পজিটিভ আসছে। তখন অক্সিজেন লেভেল অনেক কম ছিল, 74। তারপরে কিছুক্ষণ অক্সিজেন দেওয়ার পরে সেটা 80-85-তে ওঠার পরে ওনারা অ্যাডমিট করলো। এখন অক্সিজেন চলছে, ভালো আছে এখন আগের চেয়ে। এরই মধ্যে খালি নেই অধিকাংশ হাসপাতালেরই শয্যা সংখ্যা। নিজেদের সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক। হাসপাতাল চিত্র আমরা বলবো যে একটু আশঙ্কাজনক। গত রোগী কিন্তু বাড়ছে, এখনও রোগী কমার কোনো লক্ষণ শুরু হয়নি। আমাদের হাসপাতালে আমাদের যা সক্ষমতা আছে, আমরা এখন সক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আছি। আমাদের 16টা আইসিইউ আছে, আইসিইউ সবসময় 16টা রোগী থাকে, হয়তো কোনো সময় খালি হয়। খালি হলে আমাদের কিউতে অনেক রোগী আছে, আমরা সেগুলোকে দিচ্ছি। কার্যত আইসিইউ কোনো সময় ফাঁকা থাকছে না। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ। এই সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হলে যেটা সবচেয়ে বেশি কার্যকর আমি মনে করি যে এটা হলো স্বাস্থ্যবিধিগুলো মানা। দ্বিতীয়ত হলো ভ্যাকসিনটা সবাইকে নিয়ে নেওয়া, যেটা আমরা মাস ভ্যাকসিনেশন বলি। আমাদের উচিত, মানে এখন সরকার চেষ্টা করছে, আমরা মনে করি যে এটা অত্যন্ত সঠিক পথে গভর্নমেন্ট আছে, যে মাস ভ্যাকসিনেশনের জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 7 দিন পিছিয়ে আগামী 14 আগস্ট থেকে শুরু হবে সারা দেশে গণটিকাদান কর্মসূচি। তবে 7ই আগস্ট পরীক্ষামূলকভাবে গণটিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজধানীতে প্রতিটি কেন্দ্রে বাড়ছে টিকা গ্রহীতাদের ভিড়। অনেকে রেজিস্ট্রেশন করলেও SMS না পেয়ে খোঁজ নিতে আসছেন টিকা কেন্দ্রে। রিপোর্ট শিউলি রোজার। করোনা টিকা গ্রহণের প্রত্যাশায় রাজধানীর প্রতিটি টিকা কেন্দ্রে মানুষের দীর্ঘ লাইন। ভোগান্তি হলেও টিকা প্রদান ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন গ্রহীতারা। ফার্স্ট টিকা আমার মডার্ন, আলহামদুলিল্লাহ ভালো, কোনো কষ্ট হয় নাই। একটু লাইনে দাঁড়ানো ছিলাম। প্রথম ডোজ টিকা দিলাম, মডার্না টিকা দিল, ভালোই লাগলো আর কি। এরকম মানে একটু শৃঙ্খলা হলে ভালো হতো। অধিকাংশ মানুষ সুষ্ঠুভাবে টিকা নিতে পারলেও কেউ কেউ পড়ছেন নানা জটিলতায়। SMS না পেয়ে অনেকেই খোঁজ নিতে আসছেন টিকা কেন্দ্রে। 3 তারিখ 8 মাস, আপনি 2 দিন পরে পেছেন। আমাকে দেখাচ্ছে যে আমি প্রথম ডোজ নিয়ে নিয়েছি, তো আমাকে আবার সেকেন্ড ডোজের জন্য আবার ওরা আমাকে মেসেজ পাঠায় যে সেকেন্ড ডোজ নেওয়ার জন্য। আসলে আমি প্রথম ডোজটাই নেওয়া হয়নি। তারা বলতেছে যে যদি কার্ড ডাউনলোড না হয় তাদের কিছু করার নেই, হয়তো বা সার্ভারের সমস্যা, তারা বলতেছে এরকমই। ভিড়ের কারণে উপেক্ষিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। আমি এখানে এসে হতাশ হলাম, এখানে কোনো স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। আমরা যারা ইঞ্জেকশন নেওয়ার জন্য আসছি, এদের স্বাস্থ্যবিধি মানার কেউ মনে চলতেছে না। এদিকে ক্যাম্পেইনের আওতায় গণটিকা প্রদান কর্মসূচি 7 দিন পিছিয়ে 14 আগস্ট থেকে শুরু হবে। তবে 7 আগস্ট পরীক্ষামূলক গণটিকা কর্মসূচি চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমরা 7 তারিখে একটা টেস্ট রান দিব, এরপরে এর মধ্যে 11 তারিখ পর্যন্ত তো আবার একটা লকডাউন আছে, এরকমই একটা লকডাউন আছে। তো এর মধ্যে তো আমার ট্রান্সপোর্ট ইত্যাদি এগুলো নিয়ে ঝামেলা হবে। আমরা আবার 14 তারিখ থেকে আবার আমরা শুরু করি। চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম চিত্রনায়িকা পরিমণি প্রসঙ্গে। চিত্রনায়িকা পরিমণি এবং প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আটক 4 জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলা আইনে মামলা করা হয়েছে এবং মামলাটি বনানী থানায় হস্তান্তর করা হয়েছে। প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, তুলে ধরছি সেই রিপোর্টটি।
বনানীর বাসা থেকে আটকের পর চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে আলোচিত চিত্রনায়িকা পরিমণির কাছ থেকে। বাসায় র্যাবের অভিযানে ভয়ঙ্কর মাদক আইস ও এলএসডি এবং বিপুল পরিমাণ মদ উদ্ধারের ঘটনায় প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য পায় র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের জন্য বাসায় মিনিবার স্থাপন করেন পরিমণি। মদ পান করার জন্য পরিমণি লাইসেন্স করলেও সেটি মেয়াদ উত্তীর্ণ। তার বাসায় সবসময় আয়োজন করা হতো পার্টির। পরিমণি 2016 সাল হতে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট হতে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করতেন এবং মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের চাহিদা মেটানোর জন্য তিনি নিজের ফ্ল্যাটে একটি মিনি বার স্থাপন করেন। বিপুল পরিমাণ মাদক পেয়েছি, যেটা আসলে একটি লাইসেন্সে কভার করার প্রশ্নই আসে না। পাশাপাশি আমরা তার একটি লাইসেন্সের কপি আমরা পেয়েছি, যেটা আইন সিদ্ধ নয়, যেটা অনেক আগেই সেটা মেয়াদ উত্তীর্ণ ছিল। রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের সিন্ডিকেট এসব পার্টিতে মাদক সরবরাহ করত। তার কার্যালয়টিও ব্যবহৃত হতো অনৈতিক কাজে। সেখানে বিকৃত যৌনাচারের বিভিন্ন সরঞ্জাম রাখা হতো বলে জানান র্যাবের এই কর্মকর্তা। 10-12 জনের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল। উক্ত সিন্ডিকেটটি রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায়, বিভিন্ন গুলশান, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় পার্টি সহ ডিজে পার্টির আয়োজন করত। ওই সকল পার্টিতে বিভিন্ন অনৈতিক কার্যক্রম সহ মাদক সেবন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হতো। পার্টিগুলোতে অংশগ্রহণকারীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো বিপুল পরিমাণ অর্থ। বিভিন্ন অভিযোগের ভিত্তিতেই পরিমণি সহ 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। স্মৃতিমণি ওরফে পরিমণির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে যে মাদক আইনে মামলা হবে। আমরা রাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন, পাশাপাশি আমরা কিছু ডিজিটাল কন্টেন্ট যেটা পর্নোগ্রাফি রিলেটেড পেয়েছি, সেই সম্পর্কিত মামলা প্রক্রিয়াধীন। পরিমণি ও রাজের মতো আরও বেশ কয়েকজন র্যাবের গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলেও জানান কমান্ডার খন্দকার আলমঈন। পার্টিতে কারা অংশগ্রহণ করতেন এবং কারা বিভিন্নভাবে অনৈতিক কাজে লিপ্ত হতেন, এই সংক্রান্ত আমরা বিভিন্ন তথ্য পেয়েছি। 2 সহযোগী সহ নায়িকা পরিমণি ও রাজকে র্যাবের পক্ষ থেকে রাজধানীর বনানী থানায় হস্তান্তর করা হয় বিকেলে। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। এবারে লকডাউন প্রসঙ্গ। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ 10ই অগস্ট রাত 12টা পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এই সময়ে সব শিল্প কারখানা খোলা রাখা যাবে। এর আগে 1 আগস্ট থেকে কেবল গার্মেন্টস সহ রপ্তানিমুখী শিল্প কারখানা খোলার অনুমোদন দেওয়া হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে কাল শুক্রবার থেকে অভ্যন্তরীণ রোডে বিমান চলাচল করবে। গণপরিবহন, অফিস বন্ধ রাখা সহ বাকি বিধিনিষেধ আগের মতোই চলবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 5 এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী 5ই অগস্ট পর্যন্ত ছিল কঠোর বিধিনিষেধ, এখন তা বাড়ানো হলো। এবারে শেখ কামালের জন্মদিনের খবর। 15ই অগস্টের ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ইতিহাসের সর্বোচ্চ বিশ্বাসঘাতকতার উদাহরণ বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন। শেখ হাসিনা আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গনের আধুনিকতার ছোঁয়া দিয়েছিল শেখ কামাল। পিতার মতো বিলাসিতা বিবর্জিত সাদামাটা জীবনধারায় অভ্যস্ত পরিবারের আদর্শ নিয়েই দেশ পরিচালনার প্রত্যয় জানান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ধমনীতে তার অসীম সাহস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকীতে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিশিষ্ট ক্রীড়াবিদগণ গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সাথে ভিডিও কনফারেন্সিং এ অনন্য শেখ কামাল স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করেছে এমন 7 ক্যাটাগরিতে 10 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানকে দেয়া হয় শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ কারাতে ফেডারেশন। শেখ কামালের চিন্তা চেতনা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী তুলে ধরেন শেখ হাসিনা।
আমার আব্বা ওকে খুব বেশি আদর করতেন, কারণ যেহেতু সে ছোটবেলায় পিতৃস্নেহ বঞ্চিত হয়েছিল দীর্ঘ সময়। কামাল এত গুণ ছিল ওর ছোটবেলার থেকে, কিন্তু যেহেতু আমার আব্বা রাজনীতি করতে যে বারবার কারাগারে বন্দি থাকতে হতো, সংসারে অনেক কাজের দায়িত্ব মার পাশে থেকে সে পালন করত। এবং আমার থেকে বয়সে ছোট হলে আমি বলবো যে চিন্তায় চেতনায় সব দিক থেকে ওর ভিতরে একটা চমৎকার মানসিকতা ছিল, দায়িত্ববোধ ছিল, কর্তব্যবোধ ছিল। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে শেখ কামাল যে আধুনিকতার ছোঁয়া দিয়েছিলেন, তিনি বেঁচে থাকলে আরও সমৃদ্ধ হতে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। কামালের যে বিভিন্ন গুণগুলি ছিল, তার মধ্যে যেমন সংগঠন করাটা গুণ, খেলাধুলা, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, হকি খেলতো, বাস্কেটবল খেলতো, এমন কোনো খেলা নাই যাতে তার পারদর্শিতা ছিল না। এবং যে কাজেই সে হাত দিত সেখানেই তার একটা মেধার বিকাশ ঘটত। পাশাপাশি সাংস্কৃতিক চর্চার দিক থেকেও সে যথেষ্ট পারদর্শী ছিল। 15ই আগস্ট হত্যাকাণ্ডকে বিশ্বাসঘাতকতার উদাহরণ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ষড়যন্ত্র করে কি নির্মমভাবে হত্যা করলো। সব থেকে ট্র্যাজেডি কামালের জন্য যে নূর আর কামাল একসাথে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কর্নেল ওসমানী এডিসি হিসেবে কাজ করেছে। যখন বাসা আক্রমণ করে, কামাল নিচে বারান্দায় চলে যায়। ও যখন দেখে যে নূর, হুদা এরা একসাথে ঢুকছে, ও তাদেরকে বলেছিল যে আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে, দেখেনি বাসা কারা আক্রমণ করেছে। এই কথা শেষ করতে পারেনি, ওই নূরের হাতের অস্ত্রই গর্জে ওঠে। ওরা ওখানেই কামালকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এত বড় বিশ্বাসঘাতকতা এই বাংলাদেশে ঘটে গেছে। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। 75 অগস্টের ট্র্যাজেডি বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসের সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে এই মন্তব্য করেন তিনি। এদিকে বঙ্গবন্ধু এভিনিউ এক আলোচনা সভায় শেখ কামালের আদর্শ ধারণ করে ভুইফোর সংগঠন এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আরও একটি প্রতিবেদন সাইদুর রহমান আবিরের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রক্তাক্ত বিশ্বাসঘাতকতা সবচেয়ে কালিমা লিপ্ত অধ্যায় 75 আগস্ট ট্র্যাজেডি। হত্যার বিচার সম্পন্ন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পাদন করে যে আলোর পথে যাত্রা শুরু করেছেন, আজকের দিনে আমাদের অঙ্গীকার সেই আলোর পথের অভিযাত্রী আমরা বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করব। শেখ কামালের আদর্শ ধারণ করতে তরুণদের প্রতি আহ্বান জানান পরিবারের সদস্যরা। শেখ কামাল এমন একজন সংগঠক ছিলেন, শুধু ক্রীড়া ক্ষেত্রে না, রাজনৈতিকভাবে এবং সংস্কৃতি ক্ষেত্রে তিনি আমাদেরকে পথ দেখিয়েছে। নিঃস্বার্থভাবে দেশ গঠনে নিজেকে নিবেদিত করার একটি আশা আকাঙ্ক্ষা এবং নিজেকে উৎসর্গ করার যেই অনুপ্রেরণা, সেটার দ্বারাই আমার মনে করি যে তরুণ প্রজন্ম শহীদ শেখ কামালকে স্মরণ করবে। পরে শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভুইফোর সংগঠনের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন আওয়ামী লীগ নেতারা। আইন শৃঙ্খলা বাহিনী এককভাবে করতে হবে না, দল হিসাবে আমাদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। কঠোর হস্তে আপোষহীনভাবে তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে, তাদেরকে বিতাড়িত করতে হবে। একটা সংগঠনের নামের আগে লীগ বা আওয়ামী শব্দ বা বঙ্গবন্ধু বা তার পরিবারের সদস্যের নাম জুড়ে দিয়ে সংগঠন দাঁড় করে দিচ্ছে।
এরা কখনো বাংলাদেশের আদর্শের কর্মী হতে পারে না। আমরা চাই যে কোনো মূল্যে এই ষড়যন্ত্রকারীদেরকে মূলোৎপাটন করতে হবে, শেকড় তুলে ফেলে দিতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। কঠোর লকডাউনের মধ্যে আগামী সপ্তাহের প্রথম দিন রোববার ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। পরের দুদিন লেনদেনের সময় আধা ঘন্টা বাড়িয়ে 5 ঘন্টা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে লেনদেনের এই নতুন সময় জানিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী সপ্তাহে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির সাথে রোববারও ব্যাংক বন্ধ থাকবে। এরপর 8 ও 9 অগস্ট ব্যাংকে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত লেনদেন চলবে। লকডাউনের মধ্যে চলতি সপ্তাহে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি রোববার ও বুধবার ব্যাংক বন্ধ ছিল। বাকি দিনগুলোতে লেনদেন চলে সকাল 10টা থেকে বেলা 2:30 পর্যন্ত। মহামারীর এই সময় লকডাউনে ব্যাংক লেনদেনের সময় বারবারই বদলাচ্ছে। আইটি সচিবের পিএস ও জমির মালিক পরিচয়ে প্রতারণার দায়ে 4 প্রতারককে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। চক্রটি দীর্ঘদিন ঢাকা ও আশপাশ এলাকায় আর্থিকভাবে সচ্ছল পরিবারকে বিল্ডিংয়ের ছাদে রবি টাওয়ার নির্মাণ, জমি ক্রয় বিক্রয়ের কথা বলে ভুয়া বায়নানামা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের জয়েন্ট কমিশনার মাহবুব আলম। অন্যের জমিটাই নিজের জমি হিসেবে দেখায়। একজন যে মূল যে লোক থাকে সে ব্রোকার, সে বলে যে জমিটা আমার, আসলে যেই লোকের জমি সেই লোকের নাম সে ব্যবহার করে। ফলে যখন কাগজপত্র উঠায় তখন দেখা যায় নাম ঠিকই আছে, সব লোক ঠিক আছে, এবং ওই লোক যখন সেখানে যায় জমি দেখাতে যে এটা আমার জমি, তখন আশেপাশে যারা লোক থাকে এরা ওই প্রতিবেশী এরাও লোক দাঁড়ায় থাকে সেখানে, এই চক্রের লোক, তারাই বলে যে হ্যাঁ ওনার এই জমি। দর্শক ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মেহেদী হাসান খান। আল্লাহ হাফেজ।